তখন ঠিক রাত 11টা। ঘরের আলো নিভিয়ে আমি সবে শুয়েছি। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। নিহাল, আমার ছেলে। কিন্তু এই সময় কেন? আমি জানি ও হয়তো জল চাইবে অথবা কিছু প্রয়োজন, কিন্তু গত 1 মাস ধরে ওর চোখে আমি যা দেখছি তাতেই আমার বুকটা হিম হয়ে আসছে। ওই দৃষ্টি, হ্যাঁ, ওই দৃষ্টিতেই আমার ভয়। 1 মাস আগের কথা। নিহাল, আমার 21 বছরের ছেলে, তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত ছিল। পড়ুয়া, অন্তর্মুখী, সবসময় ল্যাপটপে ডুবে থাকা এক কিশোর। কিন্তু আজকাল সে পাল্টে গেছে। পরিবর্তনটা সূক্ষ্ম, যেন কোনো গভীর নদীর ঢেউ, যা ওপর থেকে বোঝা যায় না। কিন্তু মা হয়ে আমি টের পাই, স্রোত বদলেছে। প্রথম সন্দেহ জাগে সেদিন, যেদিন আমি রান্নাঘরে রাতের খাবারের পর হাত ধুতে গিয়েছিলাম। গামছাটা টেবিলের উপর রাখা ছিল। আমি মাথা নিচু করে মুখ মুছছি। ঠিক তখনই পেছন থেকে নিহাল এসে দাঁড়াল। সে কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। যখন মুখ তুলে তাকালাম, দেখলাম ওর চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির। সেই চোখে কোনো চঞ্চলতা নেই, নেই কোনো সাধারণ কৌতূহল, ছিল এক অস্বস্তিকর গভীর মনোযোগ। দৃষ্টিটা যেন আমার মুখের নয়, বরং আরও গভীরে কিছু খুঁজছিল, যা আমাকে এক লহমায় স্তব্ধ করে দিল। কি দেখছিস বাবা? আমি হাসি চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। সে যেন ঘোর থেকে বেরিয়ে এলো, মাথা ঝাঁকিয়ে বলল, কিছু না মা, তুমি ক্লান্ত দেখাচ্ছ, জল খাবে? সেদিনের পর থেকেই শুরু। আমাদের সম্পর্কটা বরাবরই ছিল সহজ ও স্বাভাবিক, মা আর ছেলের সম্পর্ক, যেখানে কোনো লুকোচুরি ছিল না। কিন্তু এখন যেন চারপাশে এক অদৃশ্য কাঁচের দেওয়াল তৈরি হয়েছে। গত সপ্তাহে নিহাল আমার জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছিল। নীল রঙের শাড়িটা খুব সুন্দর, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। শাড়িটা হাতে নিয়ে সে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল, যেন শাড়িটা নয়, বরং এই শাড়িতে আমাকে কল্পনায় দেখছে। তারপর হঠাৎ বলল, মা, এই রংটা তোমাকে পরতেই হবে, তুমি এখন বেশ সুন্দর দেখাচ্ছ এই রঙে। এখন? ওর এই এখন শব্দটা আমার ভেতরে কাঁটার মতো বিঁধল। এর আগে তো সে কখনো আমার সৌন্দর্য বা পোশাক নিয়ে এমনভাবে কথা বলেনি। 21 বছরের যুবকের এই ধরনের মন্তব্য মায়ের প্রতি আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আধুনিক সমাজের অনেক অস্বস্তিতার কথা আজকাল শুনি, পত্রিকার পাতায় দেখি। আমি কি সেই দুঃস্বপ্নের শিকার হচ্ছি? নিজের সন্তানের প্রতি এই সন্দেহ করার জন্য নিজেকে শত ধিক্কার জানাই, কিন্তু ওর দৃষ্টি বা আচরণগুলো আমাকে বারবার সেই ভয়ঙ্কর দিকে ঠেলে দেয়। বিশেষত যখন আমি স্নান সেরে বের হই বা ঘরের পোশাক পরিবর্তন করি, তখন নিহাল যেন কোনো এক অজুহাতে কাছাকাছি চলে আসে। সে হয়তো তার বই খুঁজছে কিংবা ফোন চার্জ দিচ্ছে, কিন্তু তার উপস্থিতিটা এখন আর স্বাভাবিক লাগে না। মনে হয় সে যেন অপেক্ষা করছে কখন আমার দৃষ্টি অন্যদিকে সরনে আর সে তার বিশেষ দৃষ্টি দেবে। একদিন দুপুরে আমি টেবিল পরিষ্কার করছিলাম, শার্টের হাতাটা কনুই পর্যন্ত তোলা ছিল। হঠাৎ নিহাল এসে বলল, মা, তোমার হাতটা বড্ড শুকনো লাগছে। সে কিছু বলার আগেই আমার হাতটা ধরে ফেলল। তারপর যেন কি খুঁজছে। ঠিক কবজির কাছে, যেখানে শিরাগুলো একটু স্পষ্ট, সেখানে তার আঙুলগুলো সামান্য চাপ দিল। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। ব্যথা করছিস নিহাল? আমি বললাম, কিন্তু আমার গলার স্বর কাঁপছিল ভয়ে। ও, দুঃখিত মা, এমনিই দেখলাম, বলে সে চলে গেল। আমার মনের ভেতরে ঝড় শুরু হলো। একজন মা তার সন্তানের স্পর্শ চিনবে না? এই স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল না কোনো স্বাভাবিক স্নেহ, ছিল এক ধরনের অদ্ভুত হিসেবি পর্যবেক্ষণ, যেন সেই কোনো গোপন তথ্য যাচাই করছিল। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না, এই ছেলে, যাকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, যাকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি, সে কি এখন আমার প্রতি সেই দৃষ্টিতে তাকায় যা একজন পুরুষ একজন নারীর দিকে তাকায়? এই চিন্তাটা আমাকে রাতের পর রাত ঘুমোতে দেয় না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার এই সন্দেহ মিথ্যে হয়। আমি ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করলাম। রাতের খাবার একসাথে খাওয়া বন্ধ করলাম। ওর চোখের দিকে সরাসরি তাকানোও এড়িয়ে গেলাম। সন্দেহ যখন চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখন মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায়। আমি নিহালকে অবিশ্বাস করতে শুরু করলাম। আমার মনে হতে লাগল ওর প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে এক 18+ ইঙ্গিত। গতকাল রাতে নিহাল তার ঘরে ল্যাপটপে কি যেন দেখছিল। সে তখন গভীর মনোযোগে মগ্ন।
আমি চুপি চুপি ওর ঘরের দরজার কাছে গেলাম। শুনতে পেলাম সে ফিসফিস করে কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু ভাষাটা ইংরেজি, মেডিকেল টার্মের মতো কিছু। আমার মনে হলো সে হয়তো কোনো গোপন ডেটিং অ্যাপ বা আপত্তিকর সাইট দেখছে এবং কারো সাথে কথা বলছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ঠিক করলাম, আর না, আমাকে জানতে হবে আমার সন্তানের মনে কি চলছে। যদি ভুল কিছু হয় তবে একজন মা হিসেবে আমাকেই ওকে সঠিক পথে ফেরাতে হবে। আজ রাতে নিহাল তার ঘরে নেই। সে তার বন্ধুর বাড়িতে প্রজেক্টের কাজ করতে গেছে। রাত 12টার সময় আমার ভেতরে থাকা মা আর সন্দেহের শিকার নারী, এই দুই সত্তার লড়াইয়ে শেষ পর্যন্ত সন্দেহ জয়ী হল। আমি সাবধানে ওর ঘরে ঢুকলাম। ল্যাপটপটা তখনও টেবিলের ওপর খোলা। আমি দ্রুত মাউস ধরে স্ক্রিনে চোখ রাখলাম। প্রথমেই দেখলাম একটি মেডিকেল জার্নালের পাতা, যেখানে হেপাটিক সিরোসিস, ইয়াকৃত সিরোসিস নিয়ে কিছু তথ্য লেখা। তার পাশেই একটা গুগল ট্রান্সলেটর উইন্ডো, যেখানে কিছু কঠিন বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আমি আরও ঘাঁটলাম। ডেস্কটপে একটা ফোল্ডার, নাম রিসার্চ। ফোল্ডারটা খুলতেই আমার শ্বাস বন্ধ হয়ে গেল। ভেতরে অজস্র ফাইল, সব আমার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। মাস ব্লাড টেস্ট রেজাল্টস মে 2024, এতে আমার পুরনো একটি রক্ত পরীক্ষার রিপোর্ট স্ক্যান করা, যা আমি 3 মাস আগে হালকা পেটের ব্যথার জন্য করিয়েছিলাম। সিমটম ট্র্যাকিং, একটি ওয়ার্ড ডকুমেন্ট যেখানে লেখা 5 জুন, খাবারের পর মায়ের পেটে হালকা ব্যথা, ঘুম কমেছে, চোখের নিচে সামান্য ফ্যাকাশে ভাব। বেস্ট ডায়েট ফর লো হিমোগ্লোবিন, বিভিন্ন খাবারের তালিকা ও রেসিপি। আমি স্ক্রল করতে থাকলাম। হঠাৎ একটা চিঠি পেলাম, যেটা নিহাল নিজেই লিখেছে কিন্তু কাউকে পাঠায়নি। চিঠিটা ছিল এমন: প্রিয় ডাক্তার আঙ্কেল, আমি জানি আমার মা আপনাকে বারণ করেছেন, কিন্তু আমার ভয়ে হচ্ছে। 3 মাস আগে যখন আমি আপনার চেম্বারে রিপোর্ট নিতে গিয়েছিলাম, তখন আপনি বলেছিলেন যে মায়ের লিভার এনজাইম সামান্য বেশি আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনকভাবে কম। আপনি বলেছিলেন এটা তেমন কিছু নয়, কিন্তু তার খাদ্যাভ্যাস আর বিশ্রামে নজর দিতে হবে। আপনি বলেছিলেন যদি উনি স্ট্রেস নেন তবে সমস্যা বাড়তে পারে। আমি জানি না মা কেন এটা গোপন করছেন। সম্ভবত তিনি আমাদের চিন্তা দিতে চান না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি সবসময় তাকে দেখি। তিনি যখন হাসেন তখন আমি তার চোখে হলুদ আভা খুঁজি। তিনি যখন হাত মুছেন তখন আমি তার কবজির শিরায় রক্তের স্বাভাবিক লাল রংটা খুঁজি। আমি জানি তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও আমি ভয়ে কুঁকড়ে যাই। আমি শাড়ি কিনেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এই উজ্জ্বল নীল রঙে তার মুখের ফ্যাকাশে ভাবটা একটু হলেও ঢাকা পড়বে। আমি তার হাত ধরেছিলাম, কারণ আমি তার কবজিতে চাপ দিয়ে দেখতে চেয়েছিলাম তার রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা। আমি রাতে তার দরজায় টোকা দিই, কারণ আমি নিশ্চিত হতে চাই তিনি শ্বাস নিচ্ছেন কিনা। আমি হয়তো ওকে বিরক্ত করছি, হয়তো ও ভাবছে আমি অন্য কিছু, কিন্তু মা যদি অসুস্থ হন তবে আমি বাঁচব না। আমি ওর থেকে সব কিছু লুকিয়ে গবেষণা করছি, কারণ আমি ওকে চিন্তায় ফেলতে চাই না। ওকে সুস্থ করার জন্য আমি যে কোনো কিছু করব। ল্যাপটপে স্ক্রিনের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে অবিরত জল ঝরতে লাগল। যে দৃষ্টিকে আমি এতকাল ঘৃণার চোখে দেখেছি, যে আচরণকে আমি এত অশ্লীলভাবে সন্দেহ করেছি, সেটা আসলে ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা এবং ভয়ঙ্কর ভয়ে মেশানো এক তীব্র আবেগ। নিহাল আমার প্রতি 18+ চিন্তা পোষণ করেনি, বরং সে ভয় পাচ্ছিল এই বুঝি সে তার মাকে চিরতরে হারাবে। আমার শারীরিক অসুস্থতার সামান্য ইঙ্গিতই তাকে এত কঠোর অস্বাভাবিক পর্যবেক্ষণে বাধ্য করেছে। সে তার নিজের জগতে নয়, আমার জীবনের নিরাপত্তা নিয়ে ডুবেছিল। তার ওই গভীর দৃষ্টি ছিল আসলে একজন উদ্বিগ্ন সন্তানের, যে তার মাকে বাঁচানোর শেষ চেষ্টা করছিল। আমি উঠে ওর টেবিলের কাছে গেলাম, আমার পুরনো রক্ত পরীক্ষার রিপোর্টটা হাতে নিলাম। সবকিছুই সত্য। আমি নিজে সামান্য অসুস্থতাটা চেপে গিয়েছিলাম, কারণ আমি চাইনি আমার ছেলে তার পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুক। আর সেই সামান্য গোপনীয়তাই আজ জন্ম দিয়েছে এত বড় ভুল বোঝাবুঝির। কিছুক্ষণ পর নেহাল ফিরল। দরজা খুলে সে আমাকে নিজের ঘরে দেখে অবাক। তার চোখে সেই একই তীব্র অনুসন্ধিৎসু দৃষ্টি।
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রিপোর্টটা হাতে নিয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম এবং ওকে জড়িয়ে ধরলাম। আমি দুঃখিত বাবা, আমার গলা কেঁপে উঠল। আমি তোমার ভালোবাসাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার চিন্তাটাকে সন্দেহ করেছিলাম। আমি ক্ষমা চাইছি। নিহাল হতবাক হয়ে গেল। সে রিপোর্টটা দেখল, তারপর আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। কান্নার শব্দে ঘরটা ভরে গেল। মা, তুমি ঠিক আছো তো? সে ভাঙা গলায় বলল। আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। প্লিজ, এবার থেকে তুমি সব কথা আমাকে বলবে। তুমিই তো আমার সব। এখন থেকে আর কিচ্ছু লুকাবো না বাবা, কথা দিলাম। আমার ভুল ভাঙল। আমার মনের সব অন্ধকার কেটে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম যে সন্তানের চোখে তার মায়ের প্রতি যে গভীর মনোযোগ থাকে তা পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। সেখানে কোনো অসুস্থতা থাকতে পারে না, থাকে কেবল নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা। যে সমাজে সম্পর্কের পবিত্রতা নিয়ে এত প্রশ্ন, সেই সমাজে মা ও সন্তানের সম্পর্ক সর্বদা সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে গোপন রাখা ভয় বা সামান্য শারীরিক কষ্ট ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, যা একটি সম্পর্কের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে এবং নিজের শারীরিক বা মানসিক অবস্থা সম্পর্কে খোলামেলা থাকার ক্ষেত্রে কোনো সংকোচ থাকা উচিত নয়। প্রতিটি সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন সেখানে নীরব উদ্বেগ নয়, বরং খোলাখুলি আলোচনা স্থান পায়। সন্তানের দৃষ্টিকে সন্দেহের চোখে নয়, ভালোবাসার চোখে দেখুন, কারণ সন্তানের ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নেই।